ভাবো তো, তুমি যে নভেলটা পড়ছো হঠাৎ যদি সেটা সত্য হয়ে যায়, তুমি এমন এক পৃথিবীতে আছো যা শুধু বইয়ে ছিল, তখন তুমি কি করবে? ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয় আহন হিওসিওপ, লি মিনহো, সো বিন, জিসুর মতো আরো অনেকে। একজন সাধারণ রাইটার একদিন জেগে উঠে দেখে যে সে বইয়ের ভেতরে বন্দী। শুরু হয় এমন এক লড়াই যেখানে কল্পনা আর বাস্তবের সীমা নেই। এটা কোনো সাধারণ গল্প না, প্রতিটা লাইন মানেই এক একটা বিপদ। বাঁচবে কে, হারবে কে, সর্বোত্তর লুকিয়ে আছে এই বইতে। তো এটি 2025 সালে একদম রিসেন্টলি মুক্তি পাওয়া একটি মুভি। এই মুভিতে আমরা ব্ল্যাকপিঙ্কের যিশুকে অভিনয় করতে দেখতে চলেছি। তো চলো আর সময় নষ্ট না করে গল্পে ঢুকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা আমাদের মুভির নায়ক ডোকজাকে দেখতে পাই। ডোকজা বলে যে আমি একটি নভেল 10 বছর ধরে পড়ছি, যেটার নাম ছিল 3 ওয়ে টু সার্ভাইভ ইন এ রুইন্ড ওয়ার্ল্ড। ডোকজা বলে যে যখন আমি 3য় ক্লাসে ছিলাম তখন থেকে আমি এই নভেলটি পড়া শুরু করেছিলাম, আর বর্তমানে আমি শুধুমাত্র একাই রিডার যে কিনা এই নভেলটি পড়ছে। অবশ্য আগে এর অনেক ফ্যানবেস ছিল, কিন্তু গল্প যত সামনে এগোয় ততই লোকজন কমতে থাকে, কারণ তাদের মনে হতো যে এই নভেলটা অতটাও রিয়েলিস্টিক না এবং অনেক লম্বা, যার জন্য তারা এই নভেলটিকে স্কিপ করে। অবশ্যই এই নভেলে 3100-এরও বেশি চ্যাপ্টার আছে। তখন ডোকজা আমাদেরকে বলে যে এই নভেলটিতে কি হয়েছিল। নভেলের ভিতরে আমরা আমাদের নায়ককে দেখতে পাই, যার নাম ছিল জং হায়ক। জং হায়কের সাথে তার 2 জন কলিগও ছিল, যাদের নাম ছিল হেন সিওক এবং নাম ওন। তখন ডোকজা সেখান থেকে বলে যে আমি আপনার উপরে অনেক মন খারাপ করেছি। জন হেয়ক তো দুনিয়াকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সে একমাত্র সার্ভাইভাল কেন? ডোকজা বলে যে আমি একটি অফিসের ওয়ার্কার হিসেবে কাজ করি, কিন্তু টেম্পোরারি কন্ট্রাক্টের সাথে আজ আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, এবং তার পাশাপাশি নভেলও। পরবর্তী সিনে দেখতে পাই ডোকজা যখন মেট্রো করে যাচ্ছিল তখন তার কলিগ সং আহ তার কাছে আসে আর কথা বলতে থাকে। ডোকজা তাকে জিজ্ঞাসা করে যে আজ তার শেষ কাজ কিনা। তখন সং আহ বলে যে হ্যাঁ, আজ তার শেষ দিন, কিন্তু সে চেয়েছিল যে ফুল টাইম ওয়ার্কার হিসাবে কাজ করার জন্য, কিন্তু সে তো জানতোই না যে তার কন্ট্রাক্টটা টেম্পোরারি কন্ট্রাক্ট ছিল। তার যখন কথা বলছিল তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে, যেটা ডোকজা সেই মহিলাটাকে নিজের সিট দেয় আর সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে তাদের অফিসের বস আসে, যার নাম ছিল মিস্টার হান। মিস্টার হান এসে সং আহকে বলছিল যে চলো একসাথে ডিনার করতে যাই, কিন্তু সং আহ তাকে মানা করে দেয় আর বলে যে আমি ডোকজার সাথে আছি, তাই আমি তার সাথে ডিনার করতে যাব। কিন্তু তখনই ডোকজার ফোনে একটি SMS আসে, যেটা অথরের পক্ষ থেকে ছিল। ডোকজা অনেক শিক্ষিত ছিল, তাই তার এই নভেলটার এন্ডিং পছন্দ হয়নি। তখন অথর তাকে বলে যে তুমি চাইলে এটার এন্ডিং চেঞ্জ করতে পারো। তখন ডোকজা নিজেকে প্রশ্ন করে যে আমি কি এটা করতে পারবো? তখনই মেট্রো নড়তে শুরু করে, আর তখন এদের সামনে আসে একটি ছোট্ট রোবট। এই রোবটটির নাম ছিল হেয়ং। হেয়ং তাদেরকে লেকচার দিতে শুরু করে। হেয়ং তাদেরকে বলে যে এখন আপনাদের প্রথম সিনারিও শুরু হয়ে যাবে। তো হেয়ং এর লেকচার দেওয়া দেখে সব মানুষেরা অনেক বিরক্ত হচ্ছিল। তারা তাকে বলছিল যে তুমি কি? আর এই মানুষদের মধ্যে একটা লোক অনেক বেশি কথা বলছিল, যেটাতে হেয়ং তাকে মেরে ফেলে। তখন হেয়ং আবার সবাইকে বলে যে এখন এখানেই তোমাদের ফার্স্ট সিনারিও শুরু হবে। তোমাদের যে কোনো একটা লাইফ শেষ করতে হবে, অর্থাৎ যে কোনো প্রাণীর। অবশ্যই এখানে শুধুমাত্র মানুষ মারার কথা বলা হচ্ছে না, তোমরা চাইলে যে কোনো কিছু মারতে পারো, অর্থাৎ যে কোনো প্রাণী। হেয়ং তাদেরকে 10 মিনিট সময় দেয়। তখন এগুলো দেখে ডোকজা মনে করতে থাকে যে সে এই ঘটনাগুলো কোথাও দেখেছে। তখন তার মনে পড়ে যে সে যে নভেল পড়ছে সেই নভেলের ফার্স্ট চ্যাপ্টারে সে এগুলো দেখেছে। তো তখন হেয়ং এর কথা শুনে সকল মানুষেরা এক অন্যকে মারা শুরু করে দেয়। ডোকজা তো জানতো যে এর পরে কি হতে চলেছে বা এখন কি ঘটছে। তখন ডোকজা সেখানে কাঁচের একটি গ্লাস দেখতে পায়, যার ভিতরে অনেকগুলো পিঁপড়া ছিল। সে সেই পিঁপড়ার মধ্যে থেকে একটি পিঁপড়া সন আহকে দেয় আর তাকে বলে যে তুমি একে মেরে ফেলো। এরপরে সে অন্যান্য মানুষদের কাছে আসে, তাদেরকে শান্ত হতে বলে, কিন্তু তারা তার কোনো কথাই শুনছিল না। তখন ডোকজা একটি পিঁপড়াকে মেরে ফেলে। তখনই সেখানে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে ডোকজা একটি লাইফ মেরে ফেলেছে, আর এটা পুরস্কার হিসেবে ডোকজা 300 কয়েন পেয়ে যায়। এগুলো দেখে সেই মানুষগুলো অনেক রেগে যায় আর তারা বলতে থাকে যে তুমি এটা কি করলে? তখন ডোকজা তাদেরকে সব বলে দেয়, কিন্তু তারা তারপরও শান্ত হতে চায় না। তখন তার বস মিস্টার হান সেখানে আসে আর সকল মানুষদের বলে যে আমি এর বস আর এই গ্লাসটাও আমার। কথা বলে সে পিঁপড়া ভর্তি সেই গ্লাসটি নিয়ে চলে যায়। তখন সবাই মিলে মিস্টার হানের কাছ থেকে সেই গ্লাসটি নেওয়ার চেষ্টা করছিল। এবারে ডোকজা যখন সেখান থেকে চলে আসে তখন সে একটি ছেলেকে দেখতে পায়, যার নাম ছিল নাম উন। সে একজনকে মারছিল, যেটাতে সে এখান থেকে জীবিত যেতে পারে।
তখন ডগজা তাকে দেখে আর সে বলে যে এটা তো সে ছিল যে জং হিয়োকের সাথে কাজ করেছিল। ডগজা এখানে জং হিয়োকেও দেখতে পায়, সেও মেট্রোতেই ছিল এবং একটি মানুষকে মেরে ফেলে। আসলে নাম ওন কিন্তু সে বৃদ্ধ মহিলাটিকেই মারছিল। তখন ডগজা তার কাছে আসে আর মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে যখন কিছু করতে পারে না তখন সে তার 300 কয়েন ওয়েস্ট করে দেয়, যেটাতে সে পাওয়ারফুল হয়ে যায়। তখন সে নাম ওনকে একটি আঘাত করে আর নাম ওন দূরে গিয়ে পড়ে। তখন নাম ওন তার পাওয়ার ইউজ করে, যে পাওয়ারটি নভেলে তাকে দেওয়া হয়েছিল। তখন ডগজা আর নামনের সাথে পেরে উঠছিল না, কারণ নামন এখন অনেক শক্তিশালী ছিল। এক পর্যায়ে নামন যখন তাকে মেরে নিচে ফেলে দেয় তখন ডগজা তার সামনে পিঁপড়ার ডিম দেখতে পায়। তো যেহেতু পিঁপড়ার ডিমের ভিতরেও প্রাণ ছিল, যার জন্য সে এগুলোকে যখন মারে তখন সে অনেকগুলো কয়েন পেয়ে যায় আর এটাতে সে নামনের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। শেষমেশ যখন নামন পারে না আর টাইমও শেষের দিকে ছিল তখন নামন ডগজার কাছ থেকে ক্ষমা চাচ্ছিল। সে তাকে বলছিল যে আমাকে ক্ষমা করে দাও আর আমি কখনোই এরকম করব না, কিন্তু ডগজা তাকে বাঁচায় না, বরং সে সেই বৃদ্ধ মহিলার কাছে আসে আর তাকে সেই পিঁপড়ার ডিমটি দেয়, যেটাতে সে তাকে মেরে জীবিত থাকতে পারে। তো টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা বাকি যতগুলো লোক ছিল সবাই মারা যায়, অর্থাৎ যারা কোনো প্রাণ নিতে পারেনি আর কি। এখানে শুধুমাত্র 17 জন বেঁচে ছিল। ডগজা জানতো যে পরবর্তীতে কি হতে চলেছে, তো তখনই সেখানে হঠাৎ করে একটা ক্রিয়েচার তাদের উপরে আক্রমণ করে দেয়। ডগজা এখানে হিয়ন সিয়ংকে দেখতে পায়, যে কিনা জং হিয়োকে কলিগ ছিল। সে মেট্রোটিকে উপর থেকে খোলার চেষ্টা করছিল, কিন্তু তখন ডগজা তার কাছে আসে আর তাকে বলে যে তুমি এভাবে এটা খুলতে পারবে না, তুমি তোমার পাওয়ার ভিতর থেকে ফিল করো। ডগজার কথা শুনে হিয়ন সিওকো তার পাওয়ারটি ফিল করে এবং সে সেটি খুলে ফেলে। তখন সে এক এক করে তাদেরকে বের করে আনে। ডগজা যখন একটি ছোট ছেলেকে বাইরে আনার চেষ্টা করছিল তখন ছেলেটি ডগজাকে বলে যে সেই পিঁপড়াগুলো আমার ছিল, যেগুলো তুমি মেরে ফেলেছো। তখন ডগজা বলে যে এটার জন্য আমাকে ক্ষমা করবে। তখন ছেলেটি বলে যে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, এটাতে তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন ডগজা সেই ছেলেটিকে মেট্রো থেকে বাইরে আনে। সেই ক্রিয়েচারটি তাদের পিছু করছিল। ডগজা তাকে বলছিল যে তোমার পরবর্তীতে কি করতে হবে, তোমাকে সার্ভেতে যেতে হবে এবং সেখানে কয়েন্স কালেক্ট করতে হবে। অবশ্য যখন প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যায় তখন হিয়ং তাদের কাছে আবারও আসে আর তাদেরকে কনগ্রাচুলেশন জানায়। এখানে শুধুমাত্র সেই কয়েকজন লোক ছিল যারা কিনা সেখান থেকে বেঁচে এসেছে। তখন হিয়ং তাদেরকে বলে যে আমি তোমাদের কাছে একটি স্পন্সর দিতে চাচ্ছি, যেটা কিনা আমার পক্ষ থেকে একটা গিফট হবে। যারা স্পন্সর নেবে তোমরা দেখো তোমাদের সামনে একটা স্ক্রিন শো হচ্ছে, সেখান থেকে তোমরা চয়েস করতে পারো। তখন ডগজা নিজেকে বলছিল যে স্পন্সর নেওয়াটা অনেক ভালো, এটাতে শক্তি পাওয়া যায়, কিন্তু আমি এমনটা করব না, কারণ আমি জানি যে এটা পরবর্তীতে পে করতে হয়। কিন্তু তখনই ডগজার মনে পড়ে যে সেখানে কি হবে। সেখানে জং হিওক একটি ফায়ার ড্রাগনের সাথে ফাইট করবে, যে ফাইটে সে মারা যাবে। কিন্তু যদি জং হিওক তার সাথে মিলে যায় তাহলে তারা সেই ড্রাগনটিকে হারাতে পারে। সং প্রথমে একটি স্পন্সর চয়েস করেছিল, যার জন্য সে সেখানে একটি জাদু ব্রিজ তৈরি করে। আসলে সে এটা মনে মনে ভাবতেছিল, যেটাতে সেখানে সেই ব্রিজটি ক্রিয়েট হয়ে যায়। তার যখন সে ব্রিজ দিয়ে যাচ্ছিল তখন সেখানে জং হিওক চলে আসে। ডগজা জং হিওককে দেখতে পায়, তখন সে ডগজাকে তার কাছে ডাকে আর তাকে বলে যে তুমি কি, তুমি নান ওনকে কিভাবে এত সহজে হারিয়ে দিলে। তখন ডগজা মনে মনে বলে যে আমি যদি তাকে সত্য কথা বলি তাহলে সে বিশ্বাস করবে না। তখন ডগজা জং হিওককে বলে যে আমি ডগজা এবং আমার কাছে প্রোফেসি স্কিল আছে। ডগজা জং হিওককে বলে দেয় যে 4 দিন পর তার সাথে কি হতে চলেছে। সে একটি ফায়ার ড্রাগনের সাথে ফাইট করবে এবং সেটাতে সে মারা যাবে। তুমি আমার সাথে জয়েন হয়ে যাও, আমরা দুজন একসাথে তাকে হারাতে পারি, আমার কাছে প্ল্যানিং আছে। তখন জং হিওক ডগজাকে পানির দিকে ঠেলে দেয় আর তাকে বলে যে তাড়াতাড়ি বলো তোমার প্ল্যানটা কি, তা না হলে আমি তোমাকে নিচে ফেলে দেব। কিন্তু ডগজা তাকে বলে না, যেটাতে জং হিওক বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সেখান থেকে বেঁচে উপরে আবার আসতে পারো তাহলে আমি তোমার সাথে জয়েন হওয়ার কথা চিন্তা করব। তখন জং হিওক তাকে ছেড়ে দেয়, যেটাতে ডগজা একটি ক্রিয়েচারের পেটের ভিতরে চলে যায়। সে যখন ক্রিয়েচারের পেটের ভিতরে ছিল তখন ডগজা বুঝতে পারে না যে সে এখন কি করবে, কিন্তু তখন সে সেখানে বিং হেয়ংকে দেখতে পায়, যে কিনা তার স্টিম শুরু করে দেয়। তখন ডগজা নিজেকে বলছিল যে আমার এখন হেয়ং এর সাহায্য নিতে হবে, আমি আগে থেকে জানি যে হেয়ং কি চায়। তো তখন ডগজা হেয়ংকে তার কিছু ইনফরমেশন দেয়। হেয়ং তো ডগজার কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে যে তুমি এগুলো কিভাবে জানলে, তুমি তো একজন সাধারণ মানুষ। কিন্তু ডগজা তাকে কিছুই বলে না। ডগজা হেয়ংকে বলে যে আমি জানি যে তুমি কি চাও, তুমি চাও যে তোমার স্ট্রিমটি অনেক ভাইরাল হয়ে যায় এবং তুমি অনেক ডোনেশন পাও। চলো একটা কন্ট্রাক্ট করা যাক, তুমি আমাকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করো, যেটাতে আমি তোমাকে তোমার স্ট্রিম ভাইরাল করার জন্য সাহায্য করব। তখন হিয়ং তার কথা মেনে নেয় আর তাকে কিছু অস্ত্র দেয়, যেটা দিয়ে ডগজা উপরে উঠে আসে। ডগজা সেখান থেকে বের হওয়ার জন্য একটি মাস্ক পরেছিল।
তো এরপরে ডগজা চলে আসে একটি স্টোরে, সেখানে সে পানি খাচ্ছিল। তখন সে সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা বিপদে ছিল। তখন ডগজা সেই মেয়েটিকে সাহায্য করে। এই মেয়েটির নাম ছিল হিউন। ডগজা তাকে দেখে বুঝতে পারে যে এটা ওই মেয়ে যাকে কিনা সে নভেলে দেখেছিল। ডগজা যখন হিউনকে নিয়ে সার্ভেতে যাবে তখনই সেখানে চোলসু আর তার টিম চলে আসে। সে এসে ডগজাকে জিজ্ঞাসা করে যে তুমি কে আর এখানে কি করছো। তখন ডগজা মনে মনে বলে যে আমি এই লোকটিকে চিনি, সে চোলসু এবং এই টিমের লিডার, আর সে এই নভেলের একটা বোরিং ক্যারেক্টার। তখন তারা ডগজার উপরে আক্রমণ করে দেয়। তারা এক এক করে ডগজার সাথে ফাইট করা শুরু করে, কিন্তু তারা তার সাথে পারে না। এক পর্যায়ে চোলসু নিজে তার সাথে ফাইট করতে আসে। সে স্পন্সর নিয়ে কিছুটা শক্তি অর্জন করেছিল, কিন্তু তবুও সে ডগজার সাথে পারে না। তখন সেখানে ইনো নামের একটি লোক আসে। সে এসে ডগজাকে সরি বলে আর চোলসুকে থামায়। তখন সেখানে ডগজার টিম চলে আসে। এর পরের দৃশ্যে দেখতে পাই ইনো তার লোকেদেরকে বলছিল যে ডগজার কাছে অনেকগুলো কয়েন আছে যেটা আমাদেরকে নিতে হবে। অন্যদিকে আমরা ডগজাকে দেখতে পাই তাদের কাছে অনেকগুলো মানুষ এসেছিল আর তাকে বলছিল যে তোমার কাছে অনেকগুলো কয়েন আছে যেগুলো আমাদের মধ্যে শেয়ার করে দাও, যেটাতে আমরাও ফাইট করে বেঁচে থাকতে পারি। তখন আবার সেখানে ইনো আসে। ইনো এসে ডগজাকে বলে যে এরা আমার লোক, আমি তাদেরকে বলেছি তোমার কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। তখন ডগজা ভালো করে ইনোকে দেখলে সে বুঝতে পারে যে এটা সেই নভেলের মনস্টার ছিল। এটা মনে করার পরে ডগজা তাদেরকে বলে যে সে তাদেরকে একটা কয়েনও দিতে পারবে না, যেটাতে ইনো অনেক রেগে যায়। আর সেই লোকেরা যখন চিৎকার করছিল তখন ইনো তাদের উপরে চিৎকার করে, আর তখন ডগজা হাসতে থাকে কারণ ইনো তার আসল রূপ দেখিয়ে দিয়েছিল। তখন ডগজা তাদেরকে বলে যে আমি তো তোমাদেরকে একটা কয়েনও দিতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে কয়েন কামানোর একটা ওয়ে খুঁজে দিতে পারি। এই টানেলের ভিতরে একটা ক্রিয়েচার আছে, তোমরা তাকে মেরে ফেলো এবং কয়েন জিতে নাও। এরপরে ডগজা আর তার টিম চলে আসে টানেলের ভিতরে সেই ক্রিয়েচারকে মারার জন্য। এরপরে তাদের সামনে সেই ক্রিয়েচারগুলো চলে আসে। তারা যখন ক্রিয়েচারগুলোর সাথে ফাইট করছিল তখন তাদের মধ্যে থেকে একটি ক্রিয়েচার আসে যে কিনা অনেক পাওয়ারফুল। তখন তারা তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু তারা সবাই মিলে সেই ক্রিয়েচারের সাথে ফাইট করতে পারছিল না। ক্রিয়েচারটির অনেকগুলো হাত ছিল, তার হাত জায়গায় জায়গায় টাচ করছিল। তারা ইলিউশনে চলে যাচ্ছিল। এক পর্যায়ে তারা সবাই এক এক করে ইলিউশনে চলে যায়, কিন্তু ডগজা ইলিউশন থেকে বের হওয়ার পরে সে হিউনকে বলে যে তাকে সাহায্য করার জন্য, কিন্তু হিউন তাকে বলে যে তার কাছে 1000 কয়েন কম আছে। তখন ডগজা আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা আরো অন্যান্য অনেকগুলো ক্রিয়েচারকে মারে আর 1000 কয়েন কালেক্ট করে ফেলে। তখন সে 1000 কয়েন দিয়ে হিউনের কাছ থেকে একটা অস্ত্র নেয় আর সেটা দিয়ে সেই শক্তিশালী ক্রিয়েচারটিকে মেরে ফেলে। ক্রিয়েচারটিকে মারার সাথে সাথে তারাও ইলিউশন থেকে বের হয়ে আসে। এবারে ডগজারা যখন একটি জায়গায় আসে তখন সেখানে ইনো তার মনস্টার রূপ নিয়ে চলে আসে তাদেরকে মারার জন্য। কিন্তু যখন তারা ফাইট করতে যাবে তখন তারা দেখে যে সেখানে একটা ব্যারিয়ার ছিল যেটা তারা অতিক্রম করতে পারে না, যেটাতে ডগজাও আর ইনোকে মারতে পারে না। তখন ইনো মনে করে যে সে এখন বেঁচে যাবে, কিন্তু তখন পেছন থেকে আমাদের যিশু তাকে গুলি করে মেরে ফেলে, যার নাম ছিল জি হায়ে। তখন সে ডগজাদের কাছে আসে আর তাদেরকে বলে যে যেহেতু আমি তাকে মেরে ফেলেছি তাহলে এর কয়েনও আমার। তখন সে কয়েনগুলো নিচ্ছিল আর ডগজাকে বলছিল যে এটা কত ভয়ঙ্কর, আমাদের চলে যাওয়া উচিত। যখন তারা চলে যাওয়ার চেষ্টা করে তখন তারা দেখে যে তাদের চারপাশে সেই ব্যারিয়ারটি ছিল। তখন জি হায়ে তাদেরকে বলে যে এখনো সিনারিও শেষ হয়নি, তোমাদের প্রথমে এটা শেষ করতে হবে। আসলে জি হায়ের সাথে একটি সিনারিও হয়ে গিয়েছিল, তার সকল ক্লাসমেট মারা গিয়েছিল, এমনকি সে তার একটি ফ্রেন্ডকেও মেরে ফেলেছে। তো এরপরে 4th সিনারিও শুরু হয়ে যায়। এখন মোট 104 জন বেঁচে ছিল, তাদের মধ্যে মোট 52 জনকে গ্রিন জোন দেওয়া হবে। যারা এই গ্রিন জোনটি পাবে তারাই শুধুমাত্র এখন বেঁচে থাকতে পারবে। 10 মিনিট টাইম থাকবে, টাইমের মধ্যে যারা পৌঁছাতে পারবে তারা বেঁচে যাবে। তো তখন সবাই আবার একে অন্যকে মারতে শুরু করে দেয়। তো তখন সেখানে জি হায়ে চলে আসে। সে এসে ডগজাকে দেখে বলে যে কি তুমি কি গ্রিন জোন নেবে না? আমি শুনেছি তুমি নাকি ভবিষ্যৎ জানতে পারো, তাহলে তুমি তো অবশ্যই এটা জানো যে আমি জং হিওকের অ্যাসিস্ট্যান্ট। তখন ডগজা জং হিওকের কথা জিজ্ঞাসা করলে জি হে বলে যে এই সিনারিও তার লেভেলেই নেই, যার জন্য সে এখানে আসেনি। তো ডগজা তো জানতোই যে গ্রিন জোনটা কোথায় পাওয়া যাবে, যেটাতে ডগজা সেখানে যাচ্ছিল, কিন্তু তার টিমের লোকেরা অন্যদিকে যাচ্ছিল, যেটাতে সে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাই শুনে না। তখন ডগজা তাদেরকে বলে যে ওইদিকে মনস্টার আছে। যখন তারা তার কোনো কথা শুনে না তখন ডগজারও আর কোনো উপায় থাকে না, তখন সেও তাদের সাথে যায় আর সেখানে গিয়ে মনস্টারদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু ডগজা তাদেরকে বলে যে তারা যখন মনস্টারকে মেরে ফেলবে তখন তারা সেখানে গ্রিন জোন দেখতে পাবে, যেটাতে তারা ক্রিয়েচারগুলোকে যখন মেরে ফেলে তখন তারা গ্রিন জোন পেয়ে যায়। ডগজার সাথে সে ছোট ছেলেটিও ছিল। ডগজা দেখে যে সেখানে গ্রিন জোনে আগে থেকেই জন হিওক দাঁড়িয়েছিল। তখন জং হিওক ও ডগজাকে দেখতে পায়। সে তাকে দেখে বলে যে সেই ছেলেটিকে নামিয়ে দিয়ে আসো, কারণ এখানে শুধুমাত্র একটাই গ্রিন জোন আছে, তা না হলে তুমি বাঁচবে না। আর তুমি যদি তাকে নামিয়ে এখানে আসো তাহলে আমি তোমার সাথে জয়েন হব।
কিন্তু ডগজা এমনটা করে না। সে প্রথমে সেই বাচ্চাটিকে সেই গ্রিন জোনে দেয় আর তাকে বলে যে এখানেই থাকো। কথা বলে সে আবারও সেই স্টেশনে চলে আসে। সেখানে আসার পথে তার সাথে মনস্টারের সাথে আবারও লড়াই হয়। এক পর্যায়ে মনস্টারগুলো যখন ডগজাকে একেবারে আঘাত করতে যাচ্ছিল তখন ডগজা তার সামনে থেকে একটি পাথর খেয়ে নেয়, যেটাতে সে আবারও ইলোশনে চলে যায়। তখন ডগজার বন্ধুরা তাকে ইলোশন থেকে ফেরত আনে। তখন ডগজা তাদেরকে ধন্যবাদ জানায় তাকে ক্রিয়েচারের হাত থেকে বাঁচানোর জন্য। এরপরে তারা যখন আবারও স্টেশনে আসে তখন আবার সকল মনস্টার আসে তাদের উপরে আক্রমণ করার জন্য। তখন ডগজা তার টিম ফাইট করা স্টার্ট করে দেয়। তখন তাদের সাথে জং হিউকও ছিল। সে যখন ফাইট করতে যাচ্ছিল তখন ডগজা তাকে মানা করে আর তাকে বলে যে তুমি সেখানে যেও না, তোমার প্রাণের ঝুঁকি আছে। তখন জন হিউক বলে যে সেটা তো সময়ই বলবে। এই কথা বলে সে ফাইট করতে চলে যায়। তো তখন জং হিউক সেই ফায়ার ড্রাগনের সামনে পৌঁছে গিয়েছিল। জং হিউক সেই ফায়ার ড্রাগনের সাথে কিছুক্ষণ ফাইট করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ড্রাগনটি একটি মানুষের রূপ ধারণ করে, যেটা দেখে ডগজা অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো নভেলে এমনটা দেখেনি আর এই ইনফরমেশন তার কাছে ছিল না। জং হিউক তার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করে কিন্তু তেমন কিছু করতে পারে না। তখন ডগজা সেই ড্রাগনের কাছে আসতে থাকে আর একটি ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ডগজা তার টিমকে বলছিল যে ড্রাগনের ভিতরে একটা কোর আছে যেটা আমাদের ভাঙতে হবে, কিন্তু যে সেটা ভাঙবে তারই মৃত্যু হবে। তখন ডগজা তাদের তিনজনের কাজ বলে দেয় যে কে কোন কাজ করবে। যে ড্রাগনকে মারবে তার কাছে একটা পাওয়ার চলে আসবে আর যে মরে যাবে তাকে আবারও জীবিত করা সম্ভব। তো তখন বর্তমান সিনে দেখতে পাই সবাই তার প্ল্যান অনুযায়ী কাজ করছিল। ডগজা হিয়ংয়ের কাছ থেকে একটি তলোয়ার নেয়। তখন ডগজা তার তলোয়ার দিয়ে সেই ড্রাগনের কোরকে আঘাত করতে চায়। অন্যদিকে সংঘাত যে কাজটি ছিল সে সেই কাজটি করতে গেলে সে ড্রাগনটি তাকে ফেলে দেয়, যেটাতে সে তার কাজ কমপ্লিট করতে পারে না, যেটাতে ডগজারা সবাই পরাজিত হয়ে যায়। অন্যদিকে জং হিউকও সে ড্রাগনের সাথে ফাইট করছিল। তখন সে বলে যে আমার আর কোনো উপায় নেই। এই কথা বলে সে ড্রাগনের সামনে আসে আর তার কোরে তার তলোয়ারটি চালিয়ে দেয়, যেটাতে সে নিজেও পুড়ে যায়। ডগজা এই সিনটি দেখে বলে যে আমি এই সিনটি তো নভেলে দেখেছিলাম, এখন সে মারা যাবে, আমি একে সাহায্য করতে পারলাম না, আমি এন্ডিংটা শেষ করতে পারলাম না। ডগজা যখন এই কথা বলে তখনই তার অথরে একটা কথা মনে পড়ে। সে তাকে বলেছিল যে যদি তার এন্ডিংটা পছন্দ না হয় তাহলে সে তার ইচ্ছা মতো এন্ডিং চেঞ্জ করতে পারে। এই কথা ভাবার পরে সে তার টিমকে আবারও বলে যে আমরা যেমনটা প্ল্যান করেছিলাম সেটা আবার করো। তখন সবাই আবারও তাদের কাজ করা শুরু করে দেয়। এক পর্যায়ে ডগজা ড্রাগনে করে তলোয়ার চালিয়ে দেয় আর অন্যরাও তাদের কাজ কমপ্লিট করতে পারে, কিন্তু এটাতে ডগজা মারা যায় না, কারণ ড্রাগনকে তো প্রথমে জং হিউক মারতে গিয়েছিল আর যেটাতে তার তো ডেড হয়ে গিয়েছে। আর যেহেতু ডগজা ড্রাগনটিকে মেরে ফেলেছে যার জন্য তার কাছে জীবিত করার পাওয়ারও চলে আসে, যেটা দিয়ে সে জং হিউককে জীবিত করে ফেলে। তো এইভাবে ডগজা সবাইকে বাঁচিয়ে ফেলে। তখন সবাই অনেক খুশি ছিল আর জং হিউকও দূর থেকে ডগজাকে দেখছিল, তখন ডগজাও হাসছিল। তো এইভাবে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এই কোন অংশটি সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। আর এমনই অসাধারণ আরো একটি মুভি আছে যে মুভিতে একটি ছেলে যখন ভবিষ্যৎ দেখতে পেত। তো এই মুভিটি দেখতে হলে ডান পাশের ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।